ধরা পড়েনি বা অসসহ ধরা পড়েছিল, তার জামিন প্রক্রিয়া দ্রুত গতিতে কারাগার থেকে বের হওয়া নিয়ে রয়েছে বিস্ময়কর তথ্য। তবে কি ঘরের শত্রু ইন্ধন পাচ্ছে বাইরে থেকে? আলোচনার জন্য আজকে উপস্থিত আছেন মানবাধিকার সংগঠক নূর খান। নূর খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বাম পাশে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জবানের সম্পাদক রেজাউল করিম রনি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই আলোচনার জন্য। আপনারা যদি অনুমোদন দেন তাহলে আমি নূর খান লিটনকে দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা। জনাব নূর খান, কি আলামত দেখতে পাচ্ছেন? হাদির উপর এই ঘটনা কি বিচ্ছিন্ন নাকি অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে? দেখেন, ঘটনার যে গুরুত্ব, যে ব্যাপ্তি, যে টার্গেট যাকে করা হয়েছে, সব কিছু মিলিয়ে এইটাকে হালকা করে দেখার সুযোগ তো নেই। বরং এইভাবে যদি আমরা চিন্তা করি যে নির্বাচন ঘোষণার আগে থেকেই যেই ধরনের সংঘাত, যেই ধরনের সন্ত্রাস আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গনে, সেটি আমাদের একটা ধারণা ছিল যে নির্বাচন কেন্দ্রিক হয়ে গেলে হয়তো এই জায়গাটা একটু প্রশমিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে নির্বাচন ঘোষণার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আমরা দেখলাম যে সম্ভাব্য একজন প্রার্থী যিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তাকে একেবারে টার্গেট করে, কারণ যেটুক সিসিটিভি ফুটেজ যেটুক দেখা গেছে, পত্রপত্রিকায় যে ধরনের খবর বেরিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে যা এসছে তাতে পরিষ্কার যে তাকে টার্গেট করেই এই ঘটনাটি ঘটছে। এবং তাকে টার্গেট করে যে হামলাটা হয়েছে, তিনি তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এত সুনিপুণভাবে এটি এমন একটি গোষ্ঠী দ্বারা করেছে যারা প্রশিক্ষিত, যারা পেশাদার। এর বাইরে তো আর বলার কোনো সুযোগ নাই যে কয়েকজন ইচ্ছা হলো ঘটনায়। এটা এমন না যে হইহুল্লার হয়েছে তাকে আক্রমণ করেছে। ব্যাপারটা খুবই টার্গেটেড এবং যতটুকু বিভিন্ন বর্ণনা পাচ্ছি সেই জিনিসটা সত্য কি মিথ্যা এটা ইনভেস্টিগেশনের ভিতর দিয়ে বেরিয়ে আসবে। তাতে তো এরকম যে এই ঘটনাটি ঘটার জন্য অনেক পূর্ব পরিকল্পনা ছিল, পূর্ব প্রস্তুতি ছিল এবং তারা তার সাথে মিশে গিয়েছিল, এরকম শোনা যাচ্ছে। কতটা সত্য, কতটা ধারণা প্রসূত, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। কিন্তু যেইভাবে যত নিকট থেকে গুলিটা করেছে এবং যেই পয়েন্টে গুলিটা করেছে, এটা তো মানুষকে হত্যা করার জন্যই করে। এটা এরকম না যে ভয় দেখানোর জন্য। এটা করার 24 ঘন্টাও যায়নি, আমরা লক্ষ্মীপুরে নির্বাচনী অফিসে হামলা হতে পেট্রোল বোমা অগ্নিসংযোগের ঘটনা দেখলাম। তো এই ধরনের ঘটনা যদি চলমান থাকে তাহলে তো একটা সহজ সমীকরণ, সহজ একটা মন্তব্য করার সুযোগ আছে, সেটা হচ্ছে নির্বাচন যাতে না হয়। এটি এই ধরনের ঘটনার একটি লক্ষ্য হতে পারে, অর্থাৎ এক ধরনের অস্থিরতা তৈরি করা, নির্বাচন যাতে না হয় সেটা। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন যাতে না হয় তাতে কার লাভ কার ক্ষতি, কারা এটা করতে পারে, এইটা একটা আলোচনার জায়গা আসতে পারে। আর আপনি দেখেন, একটা তো হচ্ছে বড় মোটা দাগে এইটা। আরেকটা জিনিস দেখেন, আমাদের যারা আছেন, যারা নির্বাচনের পরিমণ্ডলে আছেন, এই নির্বাচন করবেন, তাদের ভিতর যে অসহিষ্ণুতা দেখছি আমি, নিজের দলের ভিতরেও আছে অসহিষ্ণুতা, প্রতিপক্ষের সাথেও অসহিষ্ণুতা। এবং এই 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা আসলে তো আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যাশা করিনি। একজন মানবাধিকার কর্মী হিসাবে এটা আমাদের কল্পনা করতেও লাগে যে ওখানে একটা প্রচারণা হবে, আরেকজন প্রচার করবেন, মুখে যে যার মতো করে যৌক্তিক আলাপ আলোচনা করবেন, বক্তব্য রাখবেন, কিন্তু এ ডিম ফেঁকে মারবে, এর লাথি মারবে, এর গুতা মারবে, এই জায়গাটি তো আসলে গণতন্ত্রের জন্য সহায়ক হবে না। আবার এটাও ঠিক যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন কিছু ভাষা আমরা লক্ষ্য করছি সাম্প্রতিককালে যেটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না, এবং এই ধরনের ভাষা প্রয়োগ সুস্থ স্বাভাবিকও না। তো ওগুলিও কিন্তু, কারণ প্রত্যেকটা ক্রিয়ার তো প্রতিক্রিয়া আছে, সব একভাবে প্রতিক্রিয়া দেখা দেয় সমাজে। আমরা একটু অনেক কিছুকে স্বাভাবিক করে ফেলে। ঘটনার চক্রে একটা বড় ঘটনা মানুষের ভিতর স্বাভাবিকতা পেয়ে যায়। ফলে এই সব দিক বিবেচনা আমাদের রাখতে হবে। আর একটা অনুরোধ থাকবে যে এখন যে সময়টা আমরা পার করছি, এটা কিন্তু আমাদের জাতীয় জীবনে খুব কঠিন সময়, এবং এই কঠিন সময় আমরা যেন ধৈর্য ধারণ করি, আমরা যেন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকি, আমরা যেন স্বাভাবিক গতিতে যাতে তদন্তটা হয় স্বাধীনভাবে স্বাভাবিক গতিতে, সেটার জন্য আমরা করতে পারি। কারণ কোনো ধরনের গুজব, কোনো ধরনের প্রচারণায়
কিন্তু সমগ্র বিষয়টা ঘোলাটে হয়ে যেতে পারে এবং যেটা অনেক ক্ষতি হবে জাতির জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো। ব্যারিস্টার ফুয়াদ, ভাই বলছিলেন নূর খান যে এটা একটা পরিকল্পিত হামলা। এর আগে আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে এরকম পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল, তাকে বাঁশ দিয়ে গুলি করা হয়েছিল, তাকে পেটানো হয়েছিল। আপনি নির্বাচনী প্রচারণায় বরিশালে গেলেন, সেখানে আপনি একটা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন। হাদি তার উপরে যে হামলা হতে পারে শঙ্কা ছিল, তাকে থ্রেট করা হলো। তো আসলে কেউই কি নিরাপদ না? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র কেন আমরা বলি যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কেন এই দেশের থেকে মানুষ চলে যেতে চায়, এদেশে ছেলেমেয়েরা কেন একটা সার্টেন টাইমের পরে লেখাপড়ার উসিলায় বলেন, উচ্চতর পেশার উসিলায় বলেন, যে কোনোভাবে হোক তারা মাইগ্রেট করতে চায়। এই চাওয়ার একটা বড় জায়গা হচ্ছে যে আমরা আসলে রাষ্ট্র বানাতে পারি নাই, যে রাষ্ট্রটার জন্য আমরা বারবার লড়াই করেছি। আমরা 47 সালে চেষ্টা করেছি একটা রাষ্ট্র বানানোর জন্য, আমরা পারি নাই। আমরা 71 সালে চেষ্টা করেছি একটা রাষ্ট্র বানানোর জন্য, সে রাষ্ট্রটা বানাতে পারি নাই। না বানাতে পারানোর কারণে যেটা হচ্ছে যে বারবারই অস্থিরতাগুলো আমাদের জাতীয় জীবনে ফেরত আসছে, বিভিন্ন ফর্মে আসে। 75 আকারে আসে, 81 আকারে আসে, 90 আকারে আসে, 111 আকারে আসে, 2024-এর জুলাই আগস্ট আকারে আসে। অতএব এটার সমাধান হচ্ছে যে আমাদের জাতীয় জীবনের এই ব্যর্থতার জায়গাটা খুঁজে বের করা দরকার, যে আমরা কেন 5 দশক অথবা যদি 7 দশক ধরেন পাকিস্তান আন্দোলন ধরে, যে আমরা কেন এই জনগোষ্ঠী 2টা রাষ্ট্র বানাইছে কিন্তু কোনো রাষ্ট্রটাকে কার্যকর করতে পারছে না কেন, সমস্যাটা কোথায়? এবং এই সমস্যার গোড়ায় যদি হাত দেয়া না যায়, সিম্পলি আপনি নির্বাচন করবেন, অন্তর্বর্তীকালীন সরকার বানাবেন, ঐকমত্য কমিশন, জুলাই সনদ বানাবে, এই বানানোর প্রক্রিয়ার মধ্য দিয়েই দিন শেষে আপনি দেখবেন আপনি আবার স্কোয়ার ওয়ানে চলে আসছেন, আপনি দিন শেষে আবার আগের জায়গায় চলে আসছেন। আপনি দেখেন বছরের শুরু থেকে ফেব্রুয়ারিতে শুরু করে আমরা কমিশনে কত সুন্দর সুন্দর টক মিষ্টি ঝাল আলোচনা করলাম, যারা যারা করলাম এখন তারাই একজন আরেকজনকে আওয়ামী লীগের মতো করে শত্রু মনে করছে এবং একজন আরেকজনকে বিনাশ করে দেওয়া মানে নির্বংশ করে দেওয়ার লড়াই করছে। একজন আরেকজনকে পুরাতন আমলের 71-এর ট্যাগ দেওয়া, আবার ফ্যাসিবাদের ট্যাগ দেওয়া, আওয়ামী লীগের মতো করে সেই ট্যাগের রাজনীতিটা চলছে। অথচ সবাই কিন্তু মজলুম। গত 16 বছরের তুলনাতে তারা কিন্তু সবাই আওয়ামী লীগের হাতে, এই রাষ্ট্রের হাতে মজলুম ছিল, নিপীড়নের শিকার, এবং খুব হালকা পাতলা নিপীড়ন না, চরম নিপীড়নের শিকার। এবং এই নিপীড়নের মাত্রাটা কি, এটা এই নূর খান লিটন ভাইয়ের মতো মানুষ, মানবাধিকার কর্মী যারা গুম কমিশনে কাজ করছেন, তারা আসলে ভিতরটা দেখেছেন যে এই অন্ধ গুহাটার গভীরতা আসলে কত গভীর। এটা ওই পলাশির সময় আমরা যে পড়েছি না, ব্ল্যাক হোলের কথা বলছি না, যে ব্রিটিশ সোলজারদেরকে নিয়ে হোলের ভিতরে রেখে মেরে ফেলছে। তো সেই জায়গাতে হচ্ছে আমাদের ফেইলিওরের একটা মানে সিমটমের কথা আপনি বলেছেন আর কি, নুরুর কথা বললেন, অথবা হাদির কথা, অথবা আমার কথা, অথবা আরও সবার একটা জেনারেল সেন্স অফ ইনসিকিউরিটি আছে মানুষের। একটা বড় জিনিস দেখেন যে আপনি এই যে বিশাল সংখ্যক আর্থসামাজিক যে বাস্তবতাটা, এই বাস্তবতাটাকে অ্যাড্রেস না করলে কি আপনি শুধু রাজনৈতিক সমাধান করতে পারবেন? এই যে রাজনৈতিক দলের পিছনে দেখবেন যে প্রচুর গুন্ডা পান্ডা টাইপের লোকরা, অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ, সবচেয়ে এলাকার সবচেয়ে বড় ক্রিমিনাল, কালোবাজারি, মাদক ব্যবসায়ী, যে গত 1.5 বছরে ধরেন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী জামিন করাইছে এমন আইনজীবী, এই বাটপারদের পিছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেয়। মানে তার কনসিয়াসনেসের লেভেলটা দেখেন। তাহলে এই ছেলেমেয়েরা তো লেখাপড়া করছে, স্কুল কলেজে গেছে, তাহলে তারা আসলে কি শিখলো, তার বিবেকবোধ কোথায়? আবার সেই তারা তো আবার আমরা দেখলাম যে হাদির সাথে মিশছে, তার নির্বাচনী ক্যাম্পেইন করলো, আবার তারাই আবার হাদিকে গুলি করে দিল। এটা তো বলতেছি। তাহলে মনে হচ্ছে যে আপনি রাষ্ট্রকে মোটা দাগে একটা বিশাল জনগোষ্ঠীকে যেখানে নেবার কথা ছিল সেই জায়গাতে আমরা নিতে পারি নাই। যারা বলছেন এই সামান্য কতগুলো মানুষ বিভিন্ন ব্যতিক্রম ধর্মী কারণে ভিন্ন ধর্মী মানুষ হয়ে আসছে, হয়তো পরিবারের কারণে, অথবা কোনো রাজনৈতিক মতাদর্শের কারণে, ধর্মীয় মূল্যবোধের কারণে, অন্য যে কোনো ফ্যাক্টর এখানে হয়তো কাজ করেছে। কিন্তু পশ্চিমের রাষ্ট্রগুলোতে আমরা দেখেছি যে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তার নাগরিকদের নাগরিক মূল্যবোধটা তৈরি করে, যে আসলে নাগরিকতাটা মানেটা কি। আমরা এই নাগরিক শিক্ষা ব্যবস্থাটা কখনো তৈরি করতে পারি নাই। আমার রাষ্ট্রের শিক্ষিত জনগোষ্ঠীর আপনার সংজ্ঞা হচ্ছে যিনি টিপসই দিতে পারেন, যিনি স্বাক্ষর করতে পারেন, তিনি হচ্ছে শিক্ষিত মানুষ। এবং সেই মানুষের সংখ্যা আমার 70% প্লাস।
তাহলে সেই মানুষের সংখ্যা 70% প্লাস হইলে আপনার প্রত্যেকটা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে হয় কেন? যদি আপনার জনগোষ্ঠী শিক্ষিত হয়, আপনার এত টাকা তো নির্বাচনে লাগার কথা না। পশ্চিমের নির্বাচনে আপনার এত টাকা তো লাগে না, ভোট কেনা লাগে না তো। তাহলে ভোট কিনতে হচ্ছে কেন? তাহলে ভোট কিনতে হচ্ছে মানে এটা হচ্ছে আসলে আপনার ভোটার নাই, আপনার 18 বছর মানুষের তালিকা আছে, যে কাদের বয়স এই রাষ্ট্রে 18 বছর হয়েছে সেই মানুষদের তালিকা আছে। এই মানুষগুলোকে তো আপনি ভোটার বানান নাই, তারা সংখ্যার ভোটার, তারা তো চিন্তার ভোটার না, বিবেকের ভোটার না। এই বিবেকের ভোটার না হওয়া পর্যন্ত এই রাষ্ট্রের কোনো সমস্যার, কোনো সংকটের সমাধান আপনি করতে পারবেন না। জি জনাব ফুয়াদ, আমরা একটু রেজাউল করিম রনির কাছে যাই। জনাব রনি, অসহিষ্ণুতার কথা বলছিলেন নূর খান ভাই, বললেন যে আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের যে নাগরিক তৈরি হওয়া সেটা হয়নি। এখন এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখলাম যে ঘটনা ঘটার সাথে সাথেই এই ঘটনাকে কয়েক পক্ষ থেকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করা হলো, দায় চাপানো হলো। এমনকি আমরা দেখলাম যে হাদির সাথে যিনি প্রবল প্রতিদ্বন্দ্বী জনাব মির্জা আব্বাস, তিনি যখন সহমর্মিতা জানানোর জন্য হসপিটাল পর্যন্ত ছুটে গেলেন, তাকেও দুয়োধ্বনি দেওয়া হলো, তার সাথে খারাপ আচরণ করা হলো। মানে কি বুঝছেন বা কি বলবেন? জি ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এইখানে ফুয়াদ ভাই যে আলোচনাটা করলো এটা খুব বেসিক আলোচনা, একদম প্রাইমারি আলোচনা। এই আলোচনাটা আমরা এই বিগত 15-16 বছর যাবতীয় আমরা এই আলোচনাটা করতেছি, এবং এই আলোচনার সমাধান রাতারাতি হয়ে যাবে না। তো গণ অভ্যুত্থানের ফলে একটা সুযোগ তৈরি হয়েছিল এটা দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য। সেজন্য আমরা বলছিলাম যে আমরা এখন যে সময়টার মধ্যে আছি, এই সময়টাকে আমরা বলি একটা ট্রান্সফরমেটিভ টাইম, বা ধরেন ট্রান্সফরমেটিভ রিয়ালিটি বা ট্রানজিশনাল পিরিয়ড। তো এই পিরিয়ডটার মধ্য দিয়ে আপনার যেটা দরকার সেটা হলো, ধরেন 5 তারিখে আপনি কি পাইছেন সেটা মনে রাখা দরকার। 5 তারিখে আমার মনে হয় বেসিক আমরা কিছু অর্জন করিনি, কারণ 5 তারিখে আমরা বেসিক কিছু অর্জন করতাম, 5 তারিখের পরে গণ অভ্যুত্থানের আপনার সৈনিক যারা, তাদেরকে তো এরকম ব্যাঘুরে প্রাণ দেওয়ার পরিস্থিতি হওয়ার কথা না। তার মানে 5 তারিখের অর্জনের ব্যাপারে আমার আর আশাবাদী হওয়ার কোনো জায়গা থাকতেছে না। কিন্তু একটা জিনিস তো আমরা শিউলি অর্জন করছিলাম, সেটা হলো আপনার যেটাকে বলে যে আপনার সলিডারিটি। যে ছেলেটা ব্রাকের ছেলেটা আপনার রাস্তায় নামলো, ওটা কিন্তু বিসিএস চাকরিতে জীবনে বসবেও না। যে হকার, সে কিন্তু জানেও না যে হাসিনা আসলে কোন লেভেলের জালিম, কিন্তু সে বলতেছিল যে এইভাবে তো হইতে পারে না, অন্যায় নাইমা আসলো। এই যে সলিডারিটি, এই যে ইউনিটি তৈরি হইলো, এইটাই হলো আপনার 5 তারিখের অর্জন। এইটাকে জাস্ট আপনি কন্টেন্ট করলে ন্যাশন দাঁড়ায় যায়। এখন আপনি এটা কন্টেন্ট করতে পারেন না কেন? কন্টেন্ট করতে পারেন না হইলো আপনার করাপ্ট ইস্টাবলিশমেন্টের কারণে। আপনার পলিটিক্যাল নন পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট যেটাকে বলি আমরা, যেটাকে বলি যে আপনার এটা মানে যাদের হাতে ক্ষমতাটা অলওয়েজ কুক্ষিগত থাকে, মানে ক্ষমতার সেন্টারে যে অংশটা থাকে, যারা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র গড়ে তুলতে পারে, যারা সমস্ত কিছুর মধ্যেই যা কিছু হোক, হ্যাঁ বিপ্লব হোক বা না হোক, ক্ষমতার সেন্টারে তারা থাকে। এই যে প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে একটা ধরেন একটা সর্বদলীয় ঐক্য আছে, এখানে কোনো রাজনীতি নাই, কিন্তু একটা সর্বদলীয় ঐক্য আছে, এবং সেই ভয়ঙ্কর ভিসিএস সার্কেল সেটা আপনার একদম মানে কলোনিয়াল পিরিয়ড থেকে এইভাবে চলতেছে। ফলে এই জন্য আপনার ব্রেক্টের কবিতার মতো বলতে হয় যে আপনার বিপ্লব হোক বা না হোক, সাধারণ মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন হয়, কতটুকু পরিবর্তন হয়? পরিবর্তন হয় এতটুকুই যে ফকির আগে ঘোড়ায় করে ভিক্ষা করতো, তারপর তার ঘোড়াটাও চলে যায়, সে পায়ে হেঁটে ভিক্ষা করে। হ্যাঁ, তো আপনি সাধারণ মানুষের দিক থেকে চিন্তা করেন, 1.5 বছরের বেশি সময় হচ্ছে সাধারণ মানুষের আজকে জিনিসপত্রের দাম বলেন, জননিরাপত্তা বলেন, ঘুষ ছাড়া চাকরির যে আকাঙ্ক্ষার, যেটার ভিতর দিয়ে আন্দোলনই উঠে আসলো, গণঅভ্যুত্থান উঠে আসলো, কোন জিনিসটা আপনি সিকিউর হয়েছে? এবং সিকিউর যে হয় নাই, না হইয়া বরং এখানে আজকে আওয়ামী লীগ একটা আত্মঘাতী সংগঠন, এটা আগেই আত্মঘাতী ছিল, এখন এটা গুপ্ত ঘাতকের আপনার ভূমিকায় যে অবতীর্ণ হয়েছে, এটা কীভাবে সম্ভব হইল? সম্ভব হয়েছে এটা ইনসাইড জব আকারে। এবং এই ইনসাইড জব কীভাবে ত্বরান্বিত হইল? ইনসাইড জব ত্বরান্বিত হয়েছে পলিটিক্যাল ফোর্সগুলোর কারণে। এই জন্য আমি বলছিলাম আওয়ামী লীগ কি? আওয়ামী লীগের একটা নফসানিয়াত, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র কোনো সংগঠন না। সেই বৈশিষ্ট্য আপনি যদি জামাত হয়ে বিএনপি হয়ে ধারণ করেন, আপনি একটা আওয়ামী লীগার, নাম আলাদা, আপনার সাইনবোর্ড আলাদা। কিন্তু আপনি যখন মনে করবেন যে কোনো মূল্যে ছলে বলে কৌশলে মাঠটা আমার দখলে রাখতে হবে, আপনি যেই দলই করেন আপনি আওয়ামী লীগ। আপনি যদি মনে করেন যে প্রশাসনটা আমার নিয়ন্ত্রণে থাকতে হবে, আমার লোকটাই সবচেয়ে সেরা ভালো লোক, যোগ্যতা থাকবে না থাকুক, তাকে ওই পদে বসাইতে হবে, আপনি আওয়ামী লীগ। আপনি যেই নামই ধারণ করেন না কেন সাইনবোর্ডে। তো ফলে এই প্রক্রিয়ার মধ্যে, এবং আমরা হাসিনা চলে যাওয়ার পরে আমি প্রথম দিন থেকে বলতেছিলাম আমরা যে পিরিয়ডটার মধ্যে আছি, যে স্টেজের মধ্যে আছে, সেটার নাম হলো, এটাকে আমি বলতেছিলাম যে লেট ফ্যাসিজম, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। খালি হাসিনা না পালা গেছে, পুরা কাঠামো তো রয়ে গেছে। ফলে এই পুরা কাঠামোর সুযোগ
আপনি নানাভাবে, এবং যারা ছিল এই যে আমি যেটা বললাম যে করাপ্ট এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল, তাদের যে ঐক্য, তার মধ্যে দিয়ে এই কাঠামোকে আরও দ্রুত গতিতে ব্যবহার করে তারা একটা ক্যাওয়াটিক কন্ডিশন জিয়ে রাখছে, জনগণ থেকে ক্ষমতাকে বিচ্ছিন্ন করা। আপনার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটনা কী ঘটছিল? গণঅভ্যুত্থানের মধ্যে ঘটনা হয়েছে যে ক্ষমতা ফাংশন করে টপ টু বটম, আর গণঅভ্যুত্থানের উল্টায় যায়, বটম টু টপ হয়ে যায়। আমাদের মতো লোক, হাদির মতো লোক চলে আসছে কোথার থেকে? গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, কারণ ক্ষমতাটা আপনার টপে ছিল না, বটমে চলে আসছে। এইবার এটা তো আর ভালো লাগবে না, এই করাপ্ট এস্টাবলিশমেন্টের তো ভালো লাগবে না। ক্ষমতা তো এই তথাকথিত ছোট লোক ফকিন্নির ছেলেদের হাতে তো ক্ষমতা ইম্পাওয়ার্ড হয়ে গেলে তো মুশকিল, তাদের হাতে তো ক্ষমতা দেওয়া যাবে না। হ্যাঁ, ফলে এইটার বিরুদ্ধে এটা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই পথেরই হোক, তাকে দমন করার ক্ষেত্রে সর্বদলীয় ঐক্য আছে। এবং এইটা করার ক্ষেত্রে আপনি এই জন্যই আপনি যে প্রশ্ন করলেন যে ধরুন ঘটনা ঘটার সাথে সাথেই এটাকে যে পলিটিসাইজ করা, এক হাসপাতালে চলে যাওয়া, তারপর তার সাথে দুর্ব্যবহার করা, আবার আরেক দল কোনো বিনা তদন্তেই আপনার রায় দিয়ে দেওয়া হাসিনার মতো করে, যে হ্যাঁ অমুক করে ফেলেছে। তো আপনার এই ঘটনা, আপনার কোনো ঘটনা ধরেন এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে, পলিটিক্যাল ভায়োলেন্স, এবং যেটা ভৌতিকভাবে ঘটানো হয়, যেটাকে আপনার সরাসরি আইডেন্টিফাই করা যায় না এটা কে ঘটিয়েছে, একজন আরেকজনের দিকে আপনার কী বলে অভিযোগের তীর নিক্ষেপ করে, সেটা বের করার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা বলে এই পয়েন্ট শেষ করি এবারের পর্ব। সেটা এখনকার যে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, তার বাবা মাহমুদ মামদানি বিখ্যাত স্কলার, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ায়, তার একটা ইন্টারভিউ আমি অনুবাদ করছিলাম। সেখানে উনি একটা কথা বলছে, এরকম যে পলিটিক্যাল ভায়োলেন্স হয়, যেই ভায়োলেন্সগুলোর মধ্য দিয়ে আসলে একদল আরেকদলকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়, বা পুরো পলিটিক্যাল প্রসেসটা ধরেন একটা প্রসেস গড়ে উঠতেছে, এর মধ্যে একটা ভায়োলেন্স ঘটাই দিয়ে বা একটা কিলিং ঘটাই দিয়ে পুরো প্রসেসটাকে আপনার স্টপ করে দেওয়া হয়। এই ঘটনাগুলো যে ঘটায় খুঁজে পাওয়া যায় না কে ঘটাচ্ছে, কিন্তু এটা খুঁজে পাওয়ার একটা পদ্ধতি আছে। লম্বা আলাপ শর্ট করে বলি, পদ্ধতিটা হলো সবসময় দেখবেন বেনিফিশিয়ারিকে। আপনি ধরেন এখন বিএনপি জামাতের দিকে আঙুল তুলছে, জামাত বিএনপির দিকে আঙুল তুলছে, এগুলো আমরা বুঝি, এগুলো পলিটিক্যাল রেটরিক্স, এবং এতে করে জনগণ বিরক্ত হয়। হ্যাঁ, কিন্তু আসলে তো আমাদের যে জায়গায় ঐক্য দরকার সেটা হলো জাতীয় স্বার্থের ব্যাপারে ঐক্য দরকার। দলীয় স্বার্থের রাজনীতি বহু করছেন আপনারা, 54 বছরে দলীয় স্বার্থের রাজনীতি করার ফল কি? বাংলাদেশ রাষ্ট্র হয়নি, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হয় না। ফলে এই ধরনের ভায়োলেন্সের ঘটনা যখন ঘটবে, আমরা তখন পলিটিক্যাল দলগুলোর যারা রাজনীতি করেন বা রাজনীতি সমর্থক, আপনাদেরকে অতি উৎসাহী প্রোপাগান্ডিস্টের ভূমিকায় অবতীর্ণ হওয়ার থেকে বিরত থাকতে হবে। আপনারা বের করবেন ওই মাহমুদ মামদানির সিম্পল সূত্র দিয়া যে ঘটনার বেনিফিশিয়ারিকে। এখন ধরেন গণঅভ্যুত্থানের ভোকাল আমি বলতেছি না যে হাদির পজিশন আপনার পছন্দ করতে হবে, হাদির সব কথার সাথে আপনার একমত হইতে হবে, কিন্তু গণঅভ্যুত্থানের এরকম একটা, এই যেটা বললাম যে ক্ষমতার যে বটমে চলে আসা, হ্যাঁ, নিউ এম্পাওয়ারমেন্টের একটা সিম্বল, এরকম একটা শক্তি এলিমেন্ট হয়ে গেলে, ক্ষতিগ্রস্ত হইলে, সমাজ থেকে সরে গেলে কে এম্পাওয়ার্ড হয়, কার লাভবান হয়, কে লাভবান হয়, এর মধ্য দিয়ে কার স্বার্থ হাসিল হয়, কে বেনিফিশিয়ারি হয়, সেই এই ঘটনা ঘটাইছে, বা তারাই সেই গোষ্ঠী, সেই বর্গই এই ঘটনা ঘটাইছে। ধন্যবাদ আপনাকে জনাব নূর খান। এই যে অস্ত্রধারী যার ছবি প্রকাশ করা হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে তাকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, তো তাকে তো এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছিল, তাকে কারাগারে পাঠিয়েছিল। এত দ্রুত গতিতে সে কিভাবে বের হলো, এর পেছনে কারা কলকাঠি নাড়লো, জামিন নিয়ে বের হয়ে গেল, এবং জামিন পাওয়ার পরে তার বের হওয়ার প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুত গতিতে হয়েছে। দেখেন, এখানে প্রথম হচ্ছে আমি একেবারেই রনি ভাইয়ের সাথে একমত যে এখনই আমাদের সময় আসেনি যে ঘটনার সাথে কে যুক্ত। আমরা ছবির বিশ্লেষণগুলি শুনছি, দেখছি, কিন্তু এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঘটনার যিনি ঘটিয়েছেন আর আমরা যাকে সন্দেহ করছি একই ব্যক্তি কিনা। যদি ব্যক্তি এক হয় তাহলে প্রশ্ন থাকেই, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে যে কিছুদিন আগে সে ধরা পড়লো অস্ত্রসহ, এত কম সময়ের মধ্যে সে বেরিয়ে আসলো কিভাবে। এটা খুব সিম্পল একটা হিসাব। বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছেন যারা জেলখানাতেই আছেন, পৌঁছতেছেন, আর কিছু মানুষ আছে তারা খুব অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আসছেন অথবা অন্য কোনো পদ্ধতিতে বেরিয়ে আসছেন। আমি জানি না অন্য কী পদ্ধতিতে বেরোনো যায়, আমার একটু খটকা আছে। তো খুব স্বাভাবিকভাবে যদি আমরা ধরে নেই যুক্তির খাতিরে, কারণ আমি আসলে তদন্ত চলাকালীন সময়ে নিশ্চিত করে বলার পক্ষে না, আমি মনে করি এই তদন্ত, কারণ আমি আজকে একটা ভিডিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটা ছেলে নিজেকে প্রদর্শন করতেছে, তার ডান পাশ বাম পাশ সব দেখাচ্ছে, এবং সে বলতেছে যে আপনারা যাকে সন্দেহ করছেন আমি সেই ব্যক্তি না, কারণ আমার দেখেন চুল বড়, ওর যে ঘটনা ঘটে গেছে তার চুল ছোট। আমি একটু আগে এখানে এসেই আমি এটা দেখলাম ভিডিওটা। তা আমিও মনে করি যে ইনভেস্টিগেশন চলাকালীন